Hello my dear students, welcome you all to Rahatul Ishakh tutorials. আমাদের HSC 2024 এই পরীক্ষা শুরু হবার সম্ভাব্য তারিখ হচ্ছে 30 জুন 2024। তো এখন যারা আসো HSC 2024 এর স্টুডেন্টরা, তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছো এবং সামনের দিনগুলোতে বোর্ড পরীক্ষার জন্য ফোকাসড হয়ে প্রিপারেশন নিচ্ছ। তো আমি আমার যে সাবজেক্ট জুলজি বটানি অর্থাৎ বায়োলজি নিয়ে তোমাদের একটু গাইডলাইন দিব সংক্ষেপে, যে কিভাবে এই শর্ট সময়ের মধ্যে লেখাপড়া করলে তুমি শর্ট সিলেবাসে এমন একটা প্রিপারেশন বিল্ড আপ করতে পারো যে প্রিপারেশন তোমাকে ইজিলি A+ এনে দিতে পারবে। এখানে আমি তোমাদের দুইটা কথা আগে বলবো, শুধু বায়োলজি না, অন্য যে কোনো ব্যাপার পড়ার আগে আগামী 3 মাস অর্থাৎ HSC পরীক্ষা পর্যন্ত তোমরা কিছু কথা মাথায় রাখবা। একটা কথা হচ্ছে, তোমার এখন প্রাইম টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষায় A+ কনফার্ম করা। বোর্ড পরীক্ষা GPA 5 বা A+, বুয়েটে পরীক্ষা দিতে গেলে তারও তোমরা জানো যে ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথে অনেক বেশি নাম্বার লাগে, সেইটা আগে কনফার্ম করা। বিকজ আমার যে এক্সপিরিয়েন্স, ইভেন তোমাদের আগের ব্যাচেও যারা আছে HSC 23 যারা আছে, আমি সেখানেও দেখেছি এমন কিছু স্টুডেন্ট আমি পেয়েছি বিভিন্ন জায়গায় অফলাইনে, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারে নাই জাস্ট বায়োলজিতে A- থাকার জন্য। চিন্তা করে দেখো, এমন স্টুডেন্ট তো কিন্তু আছে। অর্থাৎ ও মেডিকেল কোচিং করতেছে, মোটামুটি সিরিয়াসলি মেডিকেল কোচিংই করতেছে ও, এবং ওর A+ও আছে বা A+ এর খুব কাছাকাছি একটা পয়েন্ট আছে, বাট সে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারে নাই বিকজ জীববিজ্ঞানে বা বায়োলজিতে তার A- ছিল। আমরা জানি যে তোমার বায়োলজিতে অ্যাটলিস্ট A পাইতে হয় মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করার জন্য। তো এইরকম ঘটনা কিন্তু ঘটছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, বোর্ড পরীক্ষায় অপটিমাম রেজাল্ট না পাওয়ার কারণে অনেকেই কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ডই করতে পারে না। লাইক তুমি যদি বুয়েটে পরীক্ষা দিতে চাও, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো একটা মার্কস লাগবে, সিকিউরিটিও লাগবে। আর আমাদের মেডিকেলে যারা, আমি তো মেডিকেলের স্টুডেন্টরাই আমাকে মূলত ফলো করো। মেডিকেলের জন্য ভাই দুইটা জিনিস এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বায়োলজিতে অ্যাটলিস্ট A পাইতেই হবে তোমাকে। দ্বিতীয়ত হচ্ছে তোমার GPA 5টা এখানে খুব গুরুত্বপূর্ণ। বিকজ এই GPA 5 অর্থাৎ তোমার যে গ্রেড পয়েন্ট ছিল, সেই গ্রেড পয়েন্টের মার্কসটা তোমার যে ফলাফল রেজাল্ট যখন তৈরি করবে সেখানে কিন্তু অ্যাড হবে। অর্থাৎ আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষা হয় আসলে 300 মার্কসে, 300 এর মধ্যে 200ই থাকে হচ্ছে HSC আর SSC রেজাল্টের উপর, আর 100 হচ্ছে তোমার যে মেডিকেল এডমিশন টেস্ট হবে তার উপর। তো এই কারণে যারা মেডিকেলের পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু GPA 5 পাওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হাউএভার কথা বোধহয় বেশি বলে ফেলতেছি আমি, মানে যেটা বলতে যাচ্ছি, তুমি আগামী 3 মাস তোমার সামনে যে এডমিশন টেস্ট আছে ওইটা মাথায় ভয় পাওয়ার দরকার নাই। তোমার টার্গেট এখন, তোমার কিন্তু খুব বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি তুমি না যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 50 জনের মধ্যে আমাকে একজন হইতে হবে বা 30 জনের মধ্যে একজন হইতে হবে, সেরকম কোনো চাপ তোমার মাথার উপর নাই। তোমাকে জাস্ট বলা হয়েছে তুমি প্রতি সাবজেক্টে 80+ মার্কস নিয়ে আসো, ঠিক আছে, আমাদের মেডিকেলের জন্য। এখন বায়োলজি আমরা কিভাবে পড়বো, আজকে আমি জুলজির ব্যাপারে আলাপ করতেছি। অধ্যায়গুলো কিভাবে আমরা সাজাবো এবং কোন অধ্যায় থেকে কোশ্চেন করলে সিকিউ এর অ্যান্সার করলে ভালো মার্কস পাওয়া যাবে, কোন কোন টপিকে বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলো আমরা দেখব। তো প্রথমেই বলি যে দেখো, বায়োলজিতে আমাদের 7টা চ্যাপ্টার ছিল, জুলজিতে 7টা চ্যাপ্টার ছিল। এখন সত্য কথা যেটা, স্টুডেন্টদের সব অধ্যায় কিন্তু সবার সমান প্রিপারেশন ছিল না। অর্থাৎ হইতে পারে যে তুমি ব্লাড সার্কুলেশন চ্যাপ্টারটা অনেক ভালো পারো, বাট তোমার স্কেলেটাল সিস্টেমে একটু দুর্বলতা আছে। বা এমনও হতে পারে যে অনেকে অ্যানিমাল ডাইভার্সিটি আর ডাইজেশন অ্যাবজর্পশন ভালো পারে, বাট তার ব্লাড সার্কুলেশনের সমস্যা আছে। হতে পারে কিনা? তো তোমার প্রথম কাজ কি, এই যে 7টা চ্যাপ্টার আছে তুমি খুঁজে বের করবা এর মধ্যে কোন চ্যাপ্টারগুলোয় তুমি দুর্বল। একটা সিরিয়াল করো তুমি, যে আমি কোন চ্যাপ্টারটা সবচেয়ে কম পারি, এরকম একটা সিরিয়াল করো। যে দেখো, বা উল্টো দিক থেকে করতে পারো যে কোন চ্যাপ্টারটা আমি সবচেয়ে ভালো পারি। মনে করো দেখালো তুমি সবচেয়ে ভালো পারো 3, চ্যাপ্টার 3, তারপর তুমি পারো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, হ্যাঁ, তারপর তুমি পারো চ্যাপ্টার 1, তারপর তুমি পারো হচ্ছে চ্যাপ্টার ধরো 7, তারপর চ্যাপ্টার 11, তারপর চ্যাপ্টার হচ্ছে 2, হ্যাঁ, চ্যাপ্টার 2। অর্থাৎ তুমি সবচেয়ে ভালো কমান্ড তোমার আছে চ্যাপ্টার 3 তে, আর সবচেয়ে দুর্বল অবস্থা তোমার চ্যাপ্টার 2 এ। এখন তুমি যে কাজটা করবা, যেই চ্যাপ্টারে তুমি সবচেয়ে দুর্বল সেখান থেকে তুমি প্রিপারেশন নিতে শুরু করবা। অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে যাবা। এটা হচ্ছে প্রথম কথা, যে প্রিপারেশন হবে যেটা আমি সবচেয়ে দুর্বল, যেই চ্যাপ্টারে আমি সবচেয়ে দুর্বল সেইখান থেকে চ্যাপ্টার 2 আগে পড়ো, তারপর 11 পড়ো, তারপর 7 পড়ো, তারপর 1 পড়ো,
আস্তে আস্তে উপরের দিকে উঠবা, হ্যাঁ, লাস্টে গিয়ে চ্যাপ্টার 3 পড়বা। এইভাবে একবার একটা তোমাকে প্রিপারেশন কভার করতে হবে। যে এটা শুধু বায়োলজিতে না, ফিজিক্স কেমিস্ট্রি বেলাও যেই চ্যাপ্টারটা সবচেয়ে দুর্বল, তুমি প্রথমে একটা সিরিয়াল করবা যে আমি সবচেয়ে কোন চ্যাপ্টারটা ভালো পারি, হ্যাঁ চ্যাপ্টার 3 আমি সবচেয়ে ভালো পারি, তারপর চ্যাপ্টার 4 পারি। এইভাবে সিরিয়াল করতে করতে দেখবা সিরিয়ালটা কিন্তু শুরু করবা সবচেয়ে ভালো পারো কোনটা সেটা দিয়ে, হ্যাঁ, করে করে দেখবা যে সবচেয়ে দুর্বল কোনটায় নিচে দিবা, কিন্তু প্রিপারেশন নিতে শুরু করবা নিচ থেকে উপরের দিকে। অর্থাৎ যেখানে তোমার দুর্বলতা আছে সেটাকে কাটায় উঠতে হবে। তোমার হয়তো চ্যাপ্টার 3 তে 90% তোমার কমান্ড আছে, সেটা নিয়ে কিন্তু আর বেশি তুমি না পড়লেও তোমার সমস্যা নেই। বাট চ্যাপ্টার 2 এ হয়তো তোমার 40% কমান্ড আছে, এটাই কিন্তু অ্যাটলিস্ট বাড়ায় 70-80% নিতে হবে। তো আমার যেটা 90 আছে, যেখানে আমার 90% দখল আছে, সেখানে আমার 100% না করলেও চলবে, ওটাই তোমার জন্য এনাফ। বাট যেখানে তোমার হয়তো 40% কমান্ড আছে, এটাকে অ্যাটলিস্ট বাড়িয়ে 70% করতে হবে। তুমি যদি এটার প্রিপারেশন নাও নিতে পারো, চ্যাপ্টার 3 যদি বোর্ড পরীক্ষার আগে আরেকবার নাও পড়তে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট চ্যাপ্টার 2, 11 এইসব যদি তুমি বাদ দিয়ে যাও, বোর্ড পরীক্ষার আগে একবার রিভাইজ দিতে না পারো, তোমার কিন্তু বিপদ হবে। তাহলে ভাইয়া যেই চ্যাপ্টারে সবচেয়ে দুর্বল সেখান থেকে পড়া শুরু করবো। এবার হচ্ছে এভাবে তো প্রিপারেশন নিচ্ছি। এখন আমার প্রিপারেশনে নিচ্ছি কেন? এ প্লাস পাওয়ার জন্য। এ প্লাস পাওয়ার জন্য আমাকে 100-র মধ্যে অ্যাটলিস্ট 80 পাইতে হবে। তো পরীক্ষা হয় সিকিউ আছে 50, এমসিকিউ এ আছে 25 এবং প্র্যাকটিক্যালে আছে 25, তাই তো? তো প্র্যাকটিক্যালের যে মার্কস, প্রথমে এটা নিয়ে একটু কথা বলি। অনেকে ভয় পাচ্ছ যে প্র্যাকটিক্যালের নাম্বার কম দেয় এই সেই, এই কথাগুলো ভাইয়া বেশিরভাগ ক্ষেত্রেই রিউমার, যে অমুক কলেজে সেন্টার করলে কি হবে, এই যে জিনিসগুলো নিয়ে তোমরা ভয় পাও, এই ভয়গুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বেসলেস। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 100 জনের মধ্যে 2-3 জনের ক্ষেত্রে আনলাকি ইনসিডেন্ট ঘটতে পারে, বাট সেটা তোমার বেলায় ঘটবে, তুমি এত শিওর কেন, তুমি এত কনফার্ম কেন যে তোমার সাথেই খারাপ কিছু ঘটবে? 97-98% স্টুডেন্টই প্র্যাকটিক্যালে অ্যাটলিস্ট 20 নম্বর পাবে, অ্যাটলিস্ট ভালো করলে 24-25। এটা নিয়ে তোমার বেশি ভয় পাওয়ার দরকার নেই, 20 নম্বর তুমি ধরে রাখো, একেবারে বেয়ার মিনিমাম যেটা 20 ধরে রাখো। এমসিকিউ এ হচ্ছে তুমি 20 ধরে রাখো, আর সিকিউ তোমাকে 40 পাইতে হবে, তাহলে তোমার হচ্ছে 80 মার্কস চলে আসতেছে। আমি একেবারে বেয়ার মিনিমাম, একেবারে কমটা ধরে ধরে বলতেছি আর কি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন টিচারদের সাথে কথা বলছি, তারা বলে সিকিউ আসলে আরো বেশি নম্বর পায়। সিকিউ যারা মোটামুটি ভালো স্টুডেন্টরা 45 এর মতো পায়, হ্যাঁ 45 এর মতোই আসলে পায়। এমসিকিউ দেখা যায় মার্কস তোলাটা কঠিন, এমসিকিউ দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট একটু কম পায়, 17-18 এরকম পায়। এবার মোটামুটি এ প্লাসটা চলে আসে, 80 মার্কস চলে আসে। এখন প্র্যাকটিক্যালের জন্য তোমার যে খাতাটা আছে গুছিয়ে প্রেজেন্ট করতে হবে, দু একটা কোশ্চেন ধরবে তোমাকে, সেগুলোর কনফিডেন্টলি আনসার দিতে হবে, হ্যাঁ কনফিডেন্টলি আনসার দিতে হবে, তাইলে প্র্যাকটিক্যাল নিয়ে তেমন কোনো চিন্তা নাই। এমসিকিউ আর সিকিউ আমি কি করব? প্রথমে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য যেটা তোমার যে কাজটা করতে হবে, তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করবা। আমাদের দেশে 8টা শিক্ষা বোর্ড আছে, 8টা শিক্ষা বোর্ডের প্রিভিয়াস 8 ইয়ারের কোশ্চেন যদি তুমি দেখো, হ্যাঁ প্রিভিয়াস 8 ইয়ারের কোশ্চেন, মানে 8-9 ইয়ারের কোশ্চেন তুমি যদি দেখো, যে এইচএসসি 23 থেকে এইচএসসি 15 পর্যন্ত কত হয়, 9 ইয়ার্স হয়। 9 ইয়ার্সে 8টা বোর্ডে কতগুলো কোশ্চেন ভাই দেখো তো, 72টা কোশ্চেন। প্রতিটা কোশ্চেন আগে অবশ্য 35 এমসিকিউ ছিল, তো আমি 25 করেই ধরলাম। 25 করে তুমি যদি ধরো, এখানে প্রায় মোটামুটি দেখা যাবে হিসাব করলে প্রায় 1800-র মতো এমসিকিউ তোমার সলভ হয়ে যাচ্ছে। 1800, তো এই 1800 এমসিকিউ থেকে তোমার 18টা এমসিকিউ আসবে না? তোমার কি মনে হয়? অবশ্যই 18টা আসবে, আর বাকি 60টা তুমি এমনিতে 3-4টা পারবা। না পড়ে গেলেই তোমার ছোট ভাই যদি পরীক্ষা দেয়, 25টা এমসিকিউ এর পরীক্ষা দেয়, ও দেখবা যে হয়তো ক্লাস 5-এ পড়ে, ও দেখবা যে 9-10 পেয়ে গেছে, কিছু না পড়েই, কোনো প্রিপারেশন ছাড়াই। তো তোমাকে যেটা করতে হবে ভাইয়া, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে, হ্যাঁ। বোর্ড পরীক্ষা যে কোশ্চেন আছে, তুমি 23 থেকে শুরু করো, হ্যাঁ 2023 সালে 8টা বোর্ডের কোশ্চেন প্রথমে সলভ করো, তারপর সময় থাকলে 22-এ যাও, তারপর সময় থাকলে 21 করো। এভাবে তুমি যত বেশি করতে পারো তোমার তত বেশি কিন্তু ভালো হবে। 1800টা এমসিকিউ সলভ করলে, এবং ওই এমসিকিউ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দেখো আমি তোমাকে ইম্পর্টেন্ট টপিক বলার চেয়ে তুমি যদি নিজে বই অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট টপিক বের করো, সেটাই তোমার জন্য বেশি এফেক্টিভ হবে, বেশি ফ্রুটফুল হবে। কারণ হচ্ছে তুমি নিজেই তোমার মাথায় সেট হয়ে যাবে যে আমি 1800 কোশ্চেন সলভ করছি, 1800 কোশ্চেন ওগুলো তো ইম্পর্টেন্ট বলেই বোর্ড পরীক্ষায় আসছে, তো ওগুলো আবার রিপিট করবে তোমার পরীক্ষায়, হ্যাঁ এখান থেকে তুমি বেশিরভাগ পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে এটা তোমার একটা কনফিডেন্স গ্রো করাবে।
যে বই পড়ার চেয়ে কোয়েশ্চেন সলভ করে আসা, প্রবলেম সলভ করে আসা মানুষের মধ্যে বেশি কিন্তু কনফিডেন্স দেয়। যে আমি এইচএসসি 24 এর বোর্ড পরীক্ষা দিব, তাই না? বাট আমি এইচএসসি 23 বোর্ড পরীক্ষা আমি দেখে আসছি, কোয়েশ্চেন আমি সলভ করছি, আমি ভালো পারছি। এটা তোমার মধ্যে একটা কনফিডেন্স জোগাড় করবে, হ্যাঁ, কনফিডেন্স দিবে তোমাকে, যেটা তোমার কিন্তু কনফিডেন্স কিন্তু দরকার আছে। কনফিডেন্স থাকলে মানুষ কিন্তু আন্দাজ ওই যে সঠিক অ্যান্সার দাগায় আসতে পারে। ল্যাক অফ কনফিডেন্সের কারণে কিন্তু সমস্যাটা হয়। তো এটা করলে এক নম্বরে তোমার পুরা বইটা কাভার হয়ে যাবে। আর যেগুলো এখানে ভাইয়া যেগুলো এক্সট্রা সিলেবাস ছিল তুমি অমিট করতে পারো, বাদ দিতে পারো। পুরো বইটা তোমার বারবার কভার হবে। তুমি চিন্তা করো, তুমি যদি এইচএসসি 23 এর ঢাকা বোর্ডের এমসিকিউ কোশ্চেনটা সলভ করো, তার মানে কি সেই কোশ্চেনে কিন্তু এই 60টা চ্যাপ্টার থেকে প্রশ্ন ছিল, অর্থাৎ 60টা চ্যাপ্টারই তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে একবার। বোঝা যাবে ব্যাপারটা? একটা প্রশ্ন সলভ করা মানে কিন্তু পুরো বইটা একবার রিভাইজ করে ফেলা। একটা এমসিকিউ প্রশ্ন সলভ করতে তোমার হাইয়েস্ট 30 মিনিট টাইম লাগবে 25টা এমসিকিউ সলভ করতে, বাট এই 30 মিনিটসে তোমার কিন্তু পুরো শর্ট সিলেবাসটা একবার ঘুরে আসা হয়ে যাচ্ছে, পরিচিত হচ্ছে। অর্থাৎ তুমি দেখো প্রতিবার কোশ্চেন সলভ করবে একবার একবার, তোমার কিন্তু বইটা রিভিশন হয়ে যাচ্ছে। এবং বারবার রিভিশন দেওয়া ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, যে দেখো আমরা যারা মুসলিম আছি, নামাজ পড়ি, নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ানো হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, তো দেখো এই যে সূরা ফাতিহা বারবার কেন পড়ানো হচ্ছে? একই টিচিং মানুষকে বারবার দিলে সেই জিনিসটা মানুষের মাথায় গেঁথে যায়। হ্যাঁ, প্রতিবার 5 ওয়াক্ত নামাজে প্রতিটা রাকাতে 17 রাকাত ফরজ নামাজেই কিন্তু আমরা বারবার সূরা আল ফাতিহা পড়তেছি। এর পিছনে কারণ হচ্ছে বারবার যখন একটা মেসেজ মানুষের মাথায় আসে সেটা মানুষের মাথায় সেট হয়ে যায়, অর্থাৎ ওই মেসেজ অনুযায়ী কিন্তু আমরা তখন চলি। একই রকম বারবার তুমি যদি মানে একটা পড়া বারবার পড়া কিন্তু ইম্পর্টেন্ট। বেশি জিনিস পড়ার চেয়ে অল্প জিনিস বারবার পড়া কিন্তু এক্সামে ভালো করার জন্য ইম্পর্টেন্ট। তো এক্সামে যদি ভালো করতে চাও সেক্ষেত্রে একই জিনিস বারবার পড়তে হবে, বেশি জিনিস পড়ার চেয়ে একই জিনিস বারবার পড়তে হবে, এবং সেক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করবে এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করা। এবার আসো সিকিউতে। সিকিউ এর জন্য স্পেশাল কি আছে? দেখো এমসিকিউ সিকিউ এর মধ্যে একটা পার্থক্য আছে। এমসিকিউ এ তুমি কিন্তু কোনো কোশ্চেন চুজ করতে পারবা না যে 30টার মধ্যে 25টা আমি অ্যান্সার করে আসবো, তা না, কিন্তু 25টা এমসিকিউ থাকবে, 25টা অ্যান্সার করতে হবে। বাট সিকিউ এ তোমার হাতে অপশন থাকে, এবং যখন মানুষের হাতে অপশন থাকে তখনই কিন্তু মানুষ ভুল করে। যে সিকিউ এ তোমাকে 8টার মধ্যে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তখন প্রথম কাজ হচ্ছে যে তোমার এমন কোশ্চেন চুজ করতে হবে যে কোশ্চেনগুলো অ্যান্সার করলে বেশি মার্কস পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? যে বায়োলজিতে আমরা জানি যে যেসব কোশ্চেনের অ্যান্সারে ডায়াগ্রাম প্রোভাইড করা যায় সেসব কোশ্চেনে কিন্তু বেশি মার্কস থাকে। যদিও কোশ্চেনে আসলে তোমাদেরকে ডায়াগ্রাম আঁকতে ফোর্স করার নিয়ম নাই সিকিউ কোশ্চেনে, তারপরও আমাদের এখন এগুলো দিয়ে ফেলে যে ডায়াগ্রাম আঁকো। তো আমাকে দেখতে হবে ডায়াগ্রাম। প্রথমে আমি দেখবো যে 8টার মধ্যে কোন কোশ্চেনগুলোতে ডায়াগ্রাম আছে, বিকজ ডায়াগ্রামওয়ালা কোশ্চেনে অ্যান্সার করলে 10-এর মধ্যে 9-10 পাওয়া ইজি। তো পাশাপাশি আমি বলবো সিকিউ এর জন্য তোমরা জেনেটিক্স এন্ড ইভলিউশন এই চ্যাপ্টারটা ভালো মতো খেয়াল করবা। এই চ্যাপ্টারের যে তোমার ওই তোমার সেক্স লিঙ্ক ডিজিজ গুলো আছে ওইখান থেকে প্রায়ই তোমার সিকিউ কোশ্চেন আসে। তো জেনেটিক্স এবং এন্ড ইভলিউশন যদিও এখানে ডায়াগ্রাম নাই, চেকার বোর্ড বানাইলে খুব অল্প সময় দেখা যাবে 15-16 মিনিটের মধ্যে তুমি একটা পুরো সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করে ফেলছো, এবং এখানে কিন্তু 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব, যেহেতু বুঝতেছো একেবারে ম্যাথমেটিক্স এর মতো জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হয়। তো তুমি জেনেটিক্স এন্ড ইভলিউশন থেকে অ্যান্সার করার চেষ্টা করবা। এরপর হচ্ছে তুমি ব্লাড সার্কুলেশন এবং ডাইজেশন এগুলো দেখতে পারো। এখানে একটু কঠিন চ্যাপ্টার যদি আমি বলতে চাই, আমাদের শর্ট সিলেবাসের 2টা চ্যাপ্টার আমার কাছে মনে হয় একটু কঠিন আছে। হ্যাঁ, তোমরা আশা করি আমার সাথে একমত হবা। একটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, আর একটা হচ্ছে হাইড্রা, গ্রাসহপার এন্ড রুইফিশ। তো আমি জানি তোমাদের এই অধ্যায়গুলো একটু দুর্বলতা আছে বেশিরভাগ স্টুডেন্টেরই। তো তোমরা চাইলে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে পারো, হ্যাঁ, অ্যাভয়েড করে অ্যান্সার করতে পারো। বাট সেক্ষেত্রেও মাথায় রাখবা যে দেখা গেল যে স্কেলেটাল সিস্টেম থেকে খুব সহজ একটা কোশ্চেন করছে, বাট ডাইজেশন একেবারে পেঁচায়, মনে করো ডাইজেস্টিভ যে হরমোন গুলো আছে ওখান থেকে একটা কোশ্চেন করে ফেলছে। তো ডাইজেস্টিভ হরমোনের টপিকটা তো খুব জটিল, বেশিরভাগ স্টুডেন্টই ভালো কমান্ড নাই ওটার উপর। তার চেয়ে দেখা যাবে তোমার হচ্ছে এখানে হয়তো তোমার সিম্পল হাড্ডির উপরে কিছু কোশ্চেন করছে, হিউমেরাস ফিমেলের উপর, সেখানে তুমি অ্যান্সার করলে ভালো মার্কস পাবা। তো ঘটনা হচ্ছে চ্যাপ্টার দেখেই আমরা ডিসিশন নিব না, কোশ্চেনটা কিরকম হয়েছে এটাও দেখতে হবে। যে আমার ডাইজেশনের খুব কঠিন কোশ্চেন হয়তো আমি পারবো না অ্যান্সার করতে, তখন আমাকে স্কেলেটাল সিস্টেমের অ্যান্সারটা করতে হবে। আচ্ছা, আর যদি ইম্পর্টেন্ট টপিক বলি যেটা শোনার জন্য সবাই বসে আসো, ইম্পর্টেন্ট টপিক অ্যানিমাল ডাইভার্সিটিতে আমি দেখছি যে ওইখানে বিভিন্ন ফাইলামের মধ্যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস এগুলোর উপরই কোশ্চেন করে। তো যখন তুমি বই পড়বা তখন ওইটা মাথায় নিয়েই পড়বা যে তুমি নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেস ফাইলাম পড়তেছো,
নেমাটোডা আর প্লাটিহেলমিনথেসের মধ্যে ডিফারেন্সেস কি কি, সিমিলারিটিস কি কি, পড়ার সময় একবার কিন্তু তুমি জিনিসটা চিন্তা করবা, তাহলে তোমার এক্সামে অ্যান্সার করতে সুবিধা হবে। তারপরে এখানে আমি বলবো বিশেষত তোমরা হচ্ছে আর্থ্রোপোডা এবং কর্ডাটা এই ফাইলামগুলো ভালো মতো দেখবা। হাইড্রা, গ্রাসহোপার আর রুই ফিশ, এখানে আমরা জানি গ্রাসহোপার টপিকটা আসলে অনেক কঠিন, যারা আগে ঠিক মতো পড়ো নাই তারা আসলে এখন পড়েও আসলে খুব একটা লাভ হবে না। তোমরা এখানে হচ্ছে হাইড্রা টপিকটা একটু ভালো মতো পড়ে নিতে পারো, হাইড্রা ইজি আছে, হাইড্রা থেকে কোশ্চেন আসলে বেঁচে গেলা। আর রুই মাছের মধ্যে, রুই ফিশের মধ্যে তুমি হচ্ছে ওর যে সার্কুলেটরি সিস্টেমটা আছে ওইটা জাস্ট পড়ো, হার্ট, এফারেন্ট আটারিস, ইফারেন্ট আটারি, ওই জিনিসটা একটু দেখো। ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন এই চ্যাপ্টারে আমি বলবো এখানে আসলে ভাই ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কিছু নাই, সবগুলোই ভালো মতো দেখবা। এগুলো হচ্ছে কোর্স সাবজেক্ট বায়োলজির, এই যে এই দুইটা জুলজির কোর্স সাবজেক্ট। এই দুইটা চ্যাপ্টারে আমি তোমাকে পড়া কমায় দিব না, কারণ তোমার সিকিউতেও লাগবে, এমসিকিউতেও অনেক কোশ্চেন আসবে এখান থেকে। এই দুইটা চ্যাপ্টার ভাই একটু থরলি পড়বা, থরলি পড়তে হবে, ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেমটা খুব সহজ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাও তুমি হচ্ছে মোটামুটি মানে এইগুলো হচ্ছে কোর চ্যাপ্টার জুলজির, এগুলো ভাই বাদ দেওয়া যাবে না কোনো টপিক, বাদ দিলে সামনে আবার বিপদে পড়তে পারো। স্কেলেটাল সিস্টেমে যেটা বলবো এটা একটু কঠিন আছে, অনেকেরই হচ্ছে হাড্ডির আমাদের যে বোনস গুলো আছে এগুলোর নাম সবারই মুখস্থ থাকে, বাট এগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য, কোথায় কোন ট্রোক্যান্টার আছে, হ্যাঁ, কোথায় কোন এপিকন্ডাইল আছে, কোথায় কোন ফসা আছে, রিজ আছে, এগুলো আসলে আমাদের খুব একটা বেশি মনে থাকে না। তো স্কেলেটাল সিস্টেমে যাদের ভালো প্রিপারেশন আছে ওইভাবে নাও, যাদের একটু দুর্বলতা আছে তারা একটু ভাই এখান থেকে এমসিকিউ গুলো সলভ করবা, বিকজ এমসিকিউ এর অ্যান্সার তোমাকে করতেই হবে। তুমি চাইলে সিকিউ বাদ দিয়ে আসতে পারবা ওই চ্যাপ্টারে, বাট এমসিকিউ তো ভাই বাদ দিয়ে আসতে পারতেছো না। তাই তুমি যেটা করবা স্কেলেটাল সিস্টেমের এমসিকিউ গুলো অবশ্যই সলভ করবা। আর একটা ব্যাপার, বায়োলজির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে বায়োলজির এমসিকিউ এর উপর যদি কারো ভালো কমান্ড থাকে সে সিকিউ অ্যান্সার করতে পারবে, বিকজ ইনফোই তো আসলে ফিজিক্সের মতো তো না ভাইয়া, বা কেমিস্ট্রির মতো না তোমাকে লিখে লিখে জিনিসটা এক্সপ্লেন করতে হবে, তা না কিন্তু। তোমার মাথায় যদি ইনফো থাকে, তুমি যদি ইনফোগুলো খাতায় তুলে দিয়ে আসতে পারো তাহলে তুমি মার্কস পেয়ে যাচ্ছ। তো ইনফো রাখার জন্য তোমাকে বেশি এমসিকিউ সলভ করতে হবে। এই জন্য বায়োলজি পড়ানোর বায়োলজির সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন এমসিকিউ। এমসিকিউ এ যার ভালো কমান্ড আছে সে সিকিউ এমনিতেই পারবে আসলে। তারপর জেনেটিক্স এন্ড ইভলিউশন, এই চ্যাপ্টারে আমি বলবো তোমরা এবারের জন্য ফার্স্ট ল এবং সেকেন্ড ল, মেন্ডেলের যে ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল আছে সেটার এক্সেপশন গুলো দেখবা, আর পাশাপাশি সেক্স লিঙ্ক ডিজিজ দেখবা এবং ব্লাড গ্রুপিং এই টপিকটা দেখবা, ঠিক আছে। আর ইভলিউশনে কিছু একটু এমসিকিউ এর জন্য ইভলিউশনটা দেখতে পারো, ইভলিউশন থেকে আমরা ইদানিং দেখতেছি এমসিকিউ কোশ্চেন করে বসতেছে। হ্যাঁ, আগে ইভলিউশন টপিকটা আমরা পড়তাম না, আমি কিন্তু তোমাদের জিনিসগুলো বলে যাচ্ছি, আমরা অনেকটা কিছু কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসছে ইদানিং 2-3 বছরে, 2-1 বছরে। তো ইভলিউশন থেকে কিন্তু ইদানিং কোশ্চেন করে দিচ্ছে, তাই একটু ইভলিউশন থেকে প্রিভিয়াস তোমাকে আর ভিতরে গিয়ে গবেষণা করার দরকার নেই, ওইখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো সলভ করে ফেলো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা খুব ভালো হয়ে যাবে। তো এইভাবে যদি ভাইয়া তোমরা এই স্টাডিজ অনুযায়ী যদি পড়ো আগামী সামনের প্রায় 2-3 মাস, সেক্ষেত্রে আমার মনে হয় বায়োলজি তুমি ভালো করতে পারবা। এবং বায়োলজিতে যারা মেডিকেলে ইচ্ছা আছে অবশ্যই এ তো থাকতেই হবে, এ প্লাস থাকলে তো কোনো সমস্যা নেই, এ প্লাস যাতে সবার থাকে। ওকে, তো এভাবে সবাই পড়ো। আর আমাদের ক্লাসটা ইংলিশ ভার্সনের জন্য ছিল, বাট বাংলা ভার্সনের কোশ্চেন তো একই হয়, তোমরাও চাইলে ফলো করতে পারো। আর এরকম আরো তোমাদের সাপোর্টিভ বা গাইডলাইন ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা একটু কনসিডার করে দেখো। আর আমাদের চ্যানেলে কিন্তু সামনে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আসতেছে, ক্লাস অলরেডি রেডি আছে, আমি এডিট করেই এই চ্যানেলে আপলোড করে দিব। তো ক্লাসগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফ্রেন্ডদের সাথে একটু ব্যাপারগুলো শেয়ার করো। আর কমেন্টে তোমরা জানাও যদি তোমাদের কোনো রকম কোয়েরিজ থাকে বা কোনো যদি সাজেশনস থাকে, সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। তো ধন্যবাদ সবাইকে আবারও মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য।